আশা করি আমার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার আজকে পরীক্ষা থাকার কারণে তোমাদের কালকে ক্লাসটা নেওয়া হয় নাই। যাই হোক, আমরা আজকে কোষ বিভাজন অধ্যায়ের এমসিকিউ গুলো একটু সলভ করার চেষ্টা করবো তাড়াতাড়ি করে, কারণ তোমাদের তো পরীক্ষা কালকে। সো আমি একটু তাড়াতাড়ি করে এমসিকিউ গুলো তোমাদের একটু দেখাই দিই, তোমরা জাস্ট একটু ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করবো যাতে তোমরা কম সময়ের মধ্যে জিনিসটা একটু বুঝতে পারো যে কি টাইপের কোশ্চেন আসতে পারে। সো দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটা আমি নিছি সেটা হচ্ছে কি, যে কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। এখানে দুইটা জিনিস আমাদের একটু জানতে হবে। সো এখন কোষ যখন বিভাজন করে, কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। সো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, এটা কিন্তু পরীক্ষা আসে। সো এখানে বলছে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়। সো আমাদের এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে ক্যারিওকাইনোসিস। সো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হবে, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হবে ক্যারিওকাইনোসিস। পরীক্ষায় যদি আসতো যে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, তখন আমাদের অ্যান্সার কি হইতো বলতো, তখন আমাদের অ্যান্সার হতো সাইটোকাইনেসিস। তো যখন সাইটোকাইনেসিস হইতো, তার মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। এখানে বলছে ক্যারিওকাইনেসিস, তার মানে এখানে কি, নিউক্লিয়াসের বিভাজন। সো এই কোশ্চেনটা কিন্তু 10 স্টারের একটা কোশ্চেন, দুবার আসছে এসএসসি তে। সো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, এখানে বলছে ক্রোমোজোমাল নৃত্য। হ্যাঁ, কি বলছে বলতো ওয়ার্ডটা, বলছে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখবা যখন প্রোমেটাফেজ দশায় আসে তখন একটু মুভমেন্ট ঘটে। হ্যাঁ, তোমার স্পিন্ডল তন্তুর সাথে লেগে ক্রোমোজোম গুলো কি হয়, মুভমেন্ট ঘটে, একে বলা হয় নৃত্য। কি নৃত্য, ক্রোমোজোমাল নৃত্য, যেহেতু এখানে ক্রোমোজোমটা লাগতেছে। সো ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়, অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেজ। ঠিক আছে, ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়, প্রোমেটাফেজ দশায়। ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়, প্রোমেটাফেজ দশায়। আমাদের কিন্তু প্রত্যেকটা দশায় কি কি ঘটনা ঘটে একটু জেনে নিতে হবে। সো আমি তোমাদের সুবিধার জন্য একটু কিছু পয়েন্ট বলে দিই যে কোন দশায় কি কি জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো সবাই একটু জিনিসটা একটু ভালোভাবে একটু লক্ষ্য করে যাবে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা যদি একটু আমাদের লিখে দেই, যেমন যদি তুমি প্রোফেজের কথা চিন্তা করো, ঠিক আছে, প্রোফেজ। সো প্রোফেজ থেকে আমাদের যে যে পয়েন্ট গুলা লাগবে তোমরা যদি একটু লিখে নিতে পারো, যে জল বিয়োজন ঘটে, এখানে কি ঘটে, জল বিয়োজন মানে কি, এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে, জল বিয়োজন ঘটে প্রোফেজের মধ্যে। প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। ঠিক আছে, দীর্ঘস্থায়ী। সো এই যে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ, এর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে কে, প্রোফেজ। আর সবচেয়ে স্বল্পস্থায়ী কে জানো, প্রোমেটাফেজ, সবচেয়ে স্বল্পস্থায়ী। ঠিক আছে, আচ্ছা। সো প্রোফেজের মধ্যে আর কি কি ঘটনা ঘটে, প্রোফেজের মধ্যে মনে রাখবা ক্রোমাটিড পাওয়া যায়। কি পাওয়া যায়, ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমাটিড, ক্রোমাটিড। আচ্ছা, কমোডিটি এটা কিন্তু ক নম্বরে আসতে পারে। ঠিক আছে, সো এগুলো মোটামুটি একটু প্রোফেস সম্পর্কে পড়ে যাবা। এরপরে যদি আমরা চেষ্টা করি যে আমাদের কোনটা লাগবে, এরপরে হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের মধ্যে একটা কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এই ক্রোমোজোমাল নৃত্য। তাহলে ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়, কোন দশায় দেখা যায়, অ্যান্সার হচ্ছে কি, প্রোমেটাফেজ। আর এই প্রোমেটাফেজ হচ্ছে কি বলতো, সবচেয়ে স্বল্প স্থায়ী, সবচেয়ে কি, স্বল্প স্থায়ী, মানে সবচেয়ে কি কম সময় কোনটা থাকে, এই প্রোমেটাফেজ দশাটা থাকে। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট দশার মধ্যে যাই, সেটা হচ্ছে মেটাফেজ। খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম কি, মেটাফেজ, মানে মাঝখানে থাকবে কোন মানে মেটাফেজ, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম কি, মেটাফেজ। মেটাফেজ কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেটাফেজ। আচ্ছা, এখন মেটাফেজে কি কি ঘটনা ঘটে, আমরা 3টা ঘটনা শিখবো। এর মধ্যে প্রথমটা হচ্ছে ক্রোমোজোম, এই যে একটা স্পিন্ডল যে যন্ত্র ছিল না, এরকম যন্ত্র ছিল না, এর মাঝখানে চলে আসবে ক্রোমোজোম গুলো। কোথায় আসবে, মাঝখানে আসবে। সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রোমোজোম গুলো কোথায় আসবে, মাঝখানে আসবে। আর মাঝখানের অঞ্চলের নাম কি, বিষুবীয় অঞ্চল। সো ক্রোমোজোম কোথায় আসবে, ক্রোমোজোম কোথায় আসবে, ক্রোমোজোম কোথায় আসবে, যন্ত্রের বা স্পিন্ডল যন্ত্রের মাঝখানে, মানে কি, বিষুবীয় অঞ্চল। কোথায় আসবে, বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে কি, মাঝখানের অঞ্চল। সো ক্রোমোজোম গুলো কোথায় আসতেছে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল আসতেছে। এটা একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মেটাকাইনেসিস বলা হয়। এই যে ক্রোমোজোম গুলো মাঝখানে আসতেছে, এই ঘটনাকে কি বলা হয়, মেটাকাইনেসিস। ঠিক আছে, কি বলা হয়, মেটাকাইনেসিস বলা হয়। ওকে, আরেকটা জিনিস পড়তে পারো একটু, সেখানে এই পর্যায়ে ক্রোমোজোম গুলা সবচেয়ে বেশি কি করা যায়, সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখায়। ঠিক আছে, মোটা, খাটো ও স্পষ্ট দেখায়। আর লাস্টে একটা পয়েন্ট হচ্ছে, এখানে কি তৈরি হয় জানো, এখানে হচ্ছে অপত্য সেন্টোমিয়ার তৈরি হয়। এখানে কি তৈরি হয়, অপত্য সেন্টোমিয়ার। এখন অপত্য সেন্টোমিয়ার বলতে কি বোঝাচ্ছে, মানে সেন্টোমিয়ার যেটা থাকে সেটা কি হয়, দুই ভাগে ভাগ হয়ে যায়। এরকম সেন্টোমিয়ার থাকে না একটা, এটা কি, এটা হচ্ছে সেন্টোমিয়ার। এই সেন্টিমিটার কি হয়, দুই ভাগে ভাগ হয়ে যায়, যার নাম কি, অপত্য সেন্টিমিটার। মানে এই লম্বা লম্বা ভাবে ভাগ হয়। ঠিক আছে, আচ্ছা, অপত্য সেন্টিমিটার সৃষ্টি হয়। সো মেটাফেজের ক্ষেত্রে কিন্তু এই ধাপগুলো আমাদের লাগবে, যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ক্রোমোজোম, মেটাকাইনেসিস ঘটে, মোটা খাটো স্পষ্ট দেখায়, আর হচ্ছে অপত্য সেন্টিমিটার সৃষ্টি হয়। ঠিক আছে, এটা আমাদের কোথা থেকে জানতে হবে, মেটাফেজ পর্যায় থেকে জানতে হবে। আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে সুপার কয়েলিং। যদি এটা এখন আসে নাই, সুপার কয়েলিং। ঠিক আছে,
সুপার কয়েলিং, এখানে সৃষ্টি হয় কোথায়? মেটাকাইনেসিসে সৃষ্টি হয়। সো আমরা দেখলাম এই জিনিসগুলো। এখন আমরা একটু 4 নম্বর পর্যায়ে, যেমন অ্যানাফেজ। হ্যাঁ, অ্যানাফেজে কি কি জিনিসগুলো লাগবে আমরা একটু দেখে ফেলি অ্যানাফেজের। সো অ্যানাফেজের একটু দেখি অ্যানাফেজে কি কি লাগে। দেখো, অ্যানাফেজ শব্দ অর্থ হচ্ছে গতি পর্যায়, ঠিক আছে? অ্যানাফেজ মানে কি? গতি পর্যায়। সেখানে কিন্তু গতির ব্যাপার স্যাপার ঘটবে, ঠিক আছে? অ্যানাফেজ নাম কি? অ্যানাফেজ, এটা হচ্ছে গতি পর্যায়। এখানে তাহলে ক্রোমোজোম গুলো কোন অবস্থা থাকবে? গতিশীল অবস্থা থাকবে, ঠিক আছে? গতি পর্যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমার যে একটা তো সবাই জানো যে অপত্য, এর আগে কি সৃষ্টি হয়েছিল? অপত্য সেন্টিমিটার। তাহলে এখন কি সৃষ্টি হবে? অপত্য ক্রোমোজোম। এবং এখানে ক্রোমোজোম গুলো কি হবে? মেরুমুখী আস্তে আস্তে যাওয়া শুরু করবে। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের শেপ, যেমন এল, তারপরে ভি, ঠিক আছে, তারপরে আই, যে এই বিভিন্ন ধরনের স্ট্রাকচার এখানে তৈরি হবে। এবং প্রত্যেকটা নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা নাম, যেমন এল এর নাম কি, ভি এর নাম কি, আই এর নাম কি, জি এর নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু সবাই একটু ভালো করে করবা। আর লাস্টে যে ধাপটা, তোমার হচ্ছে লাস্টের ধাপের নাম কি? লাস্টের ধাপের নাম হচ্ছে তোমার টেলোফেজ। টেলোফেজে কি হচ্ছে? তোমার নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে কি হলো? 3 নম্বর ধাপে হলো অপত্য সেন্ট্রোমিয়ার, এরপরে কি সৃষ্টি হলো? অপত্য ক্রোমোজোম। আর লাস্টের ধাপে সৃষ্টি হবে কি? অপত্য নিউক্লিয়াস। যাই হোক, আমরা আমাদের এই কোশ্চেন গুলো চলে আসি। দেখো, এখানে বলছে কোষ চক্রের, কোশ্চেনটা কি হচ্ছে? কোশ্চেনটা বলছে যে কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? হ্যাঁ, কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? ঠিক আছে, খুব একটা সহজ, সবাই তোমরা জানো কোষ চক্রের কি কি ধাপ থাকে, ঠিক আছে? কোষ চক্রের কি কি ধাপ থাকে সবাই জানো মোটামুটি। একটা কি G1, তবে কি G2, আর হচ্ছে এস। এ হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেজের ধাপ। আর এম হচ্ছে কি? মাইটোসিস, কোষ বিভাজন। সো এখানকার অ্যান্সার কি? ডিএনএ অনুলিপন কোথায় হয় বলো তো? এস দশায় হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে ডিএনএ অনুলিপন কোথায় হচ্ছে? এস দশাতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এসে হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ডিএনএ তে কি হচ্ছে? ডিএনএ অনুলিপন কোথায় হচ্ছে? এস দশাতে হচ্ছে। এবং এখানে কোনটার কি সময়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা একটু পরে দেখবো যে কোনটার কি সময়। এবং এই এস মানে কি বলো তো ভাই? এস মানে হচ্ছে সিনথেসিস, মানে কি? সংশ্লেষণ। এস মানে কি? সংশ্লেষণ বা সিনথেসিস, ঠিক আছে? সংশ্লেষণ বা সিনথেসিস দশা, ঠিক আছে? সংশ্লেষণ বা সিনথেসিস দশা। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? আমরা একটু আগে কি পড়ছি বলো তো? গতি মানে কি? অ্যানাফেজ। আমাদের আনসার কি হবে এখানে? অ্যানাফেজ, ঠিক আছে? তাহলে গতি পর্যায় কোনটা? অ্যানাফেজ। এই দেখছো, এই কোশ্চেন আবার দিয়েছে যে কোষ চক্রের সংশ্লেষণ দশা। সংশ্লেষণ দশা মানে কি? সিনথেসিস দশা, তার মানে কি? এস দশা। এবং এস দশার সময়কাল হচ্ছে 30 থেকে 50। আর 10 থেকে 20 কোনটা? আর হচ্ছে তো 90 থেকে 95 হচ্ছে টোটাল ইন্টারফেস। হ্যাঁ, টোটাল ইন্টারফেস কত? 90 থেকে 95। আর 5 থেকে 10% কি? 5 থেকে 10% হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। 5 থেকে 10% হচ্ছে কি? মাইটোসিস, কোষ বিভাজন। আর টোটাল, আর যখন টোটাল বলবে তখন হচ্ছে টোটালের ক্ষেত্রে কি? টোটালের ক্ষেত্রে 90 থেকে 95 কি? আমাদের ইন্টারফেস, ঠিক আছে? 90 থেকে 95। আর 5 থেকে 10 কি? মাইটোসিস দশা। কোনটা? মাইটোসিস দশা। আচ্ছা, তো আমাদের জি2 এর ক্ষেত্রে কি হবে জানো? জি2 এর ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 20। যদি বলতো জি2 কত, সেক্ষেত্রে আমাদের আনসার হতো কি? 10 থেকে 20। এখানে বলছে এস দশা, এস দশার ক্ষেত্রে কত? 30 থেকে 50। কত? 30 থেকে 50। আচ্ছা, আর জি1 এর ক্ষেত্রে কত? 30 থেকে 40, ঠিক আছে? জি1 বলে কত হইতো? 30 থেকে 40%। সো যখন জি ওয়ান বলবে 30 থেকে 40, যখন বলবে জি2 তখন 10 থেকে 20, আর যখন বলবে এস দশা তখন হচ্ছে 30 থেকে 50। আর যদি বলতে ইন্টারফেস, সেক্ষেত্রে কত? 90 থেকে 95। আর যদি বলতে হচ্ছে মাইটোসিস দশা, তখন কত হতো? 5 থেকে 10%, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পারছো জিনিসটা। পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দেখো আবার একই কোশ্চেন দিছে ভাইয়া, যে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে, দেখছো অ্যানাফেজ পর্যায়ে কি হয়? যে ভি, জে, এল, আই এ ধরনের ফরমেশন হয়। বলছে ক্রোমোজোমের আকৃতি নিচের কোন ইংরেজি অক্ষরের মতো হবে? বলছে কি? মেটাসেন্ট্রিক, ঠিক আছে? কি বলছে এখানে? ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে মেটাসেন্ট্রিক। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে মেটাসেন্ট্রিক। এখন কোন ওয়ার্ডের ক্ষেত্রে কি এখানে ইউজ করছে আমরা একটু সেগুলা দেখে ফেলবো। সো যখন বলবে মেটাসেন্ট্রিক তখন সেটা হবে ভি এর মতো। মেটাসেন্ট্রিক কার মতো হবে? ভি এর মতো। সো এই কোশ্চেনের আনসার কি? এই কোশ্চেনের আনসার হচ্ছে ভি। এই কোশ্চেনের আনসার কি? হচ্ছে ভি। যদি বলা হয় সাব মেটাসেন্ট্রিক তখন সেটা হবে এল, ঠিক আছে? এল মানে কি হবে? সাব মেটা সেন্ট্রিক, ঠিক আছে? এস হলে কি হবে? সাব মেটা সেন্ট্রিক, সরি, এল হলে কি হবে? সাব মেটা সেন্ট্রিক। যদি বলা হয় জে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। জে হলে কি হবে? অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম। যদি আই হয় তখন কি হবে? সেটা হবে টেলোসেন্ট্রিক, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে, টেলোসেন্ট্রিক, ঠিক আছে? সো এখানে কোশ্চেনে কি চাইছে এটা একটু দেখতে হবে। সো তোমরা এটা একটু ভালো করে পড়ে যায়, হ্যাঁ, যে কখন এটাকে কি নাম বলা হচ্ছে। মেটাসেন্ট্রিক হচ্ছে ভি, সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে জে, এবং আই হচ্ছে কি? টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক হচ্ছে কি? আই। এবং একে কি বলা হচ্ছে? গতি পর্যায়। এই আবার সেম কোশ্চেন, দেখছো যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? অ্যান্সার কি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস, ঠিক আছে? সাইটোকাইনেসিস। আচ্ছা,
এরপরে কোশ্চেন দেখি আমরা। এর বলছে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে, ঠিক আছে? বলছে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে, ঠিক আছে? এটা অবভিয়াসলি কোন, আগে তো শিওর হওয়া যে কোন ধরনের বিভাজন, এটা হচ্ছে মায়োসিস, ঠিক আছে? মিওসিস ও মায়োসিস যেটাই বলো না কেন, এটা কিন্তু মাইটোসিস না, হ্যাঁ, এটা হচ্ছে কি মিওসিস। এখন মিওসিসের মধ্যে কোন ধাপে? মিওসিসের মধ্যে হচ্ছে মনে রাখবে অ্যানাফেজ এক। মিওসিসের মধ্যে কোথায়? অ্যানাফেজ একে কি হয় জানো? অ্যানাফেজ একে হচ্ছে কি হয়, এই ক্রোমোজোম কি হয়, ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। মনে করো মাতৃকোষে ক্রোমোজোম ছিল কয়টা? 2n, আর ডটার সেলে কত হবে? n, ঠিক আছে? ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে? অর্ধেক হচ্ছে। কোথায় হচ্ছে? অ্যানাফেজ এক। কোথায় হচ্ছে? অ্যানাফেজ এক, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখন বলছে মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় তলে অবস্থান করে? আমরা কিন্তু একটু আগে তোমাদের দেখাই দিছি বিষুবীয় তলে মানে কি, মাঝখানে। মাঝখানে কোনটা? মেটাফেজ, ঠিক আছে? মাঝখানে কোনটা? মেটাফেজ। তো এই কোশ্চেন আনসার হচ্ছে মেটাফেজ। মেটাফেজে আরো কি ঘটনা ঘটে? মেটাকাইনেসিস ঘটে, তারপর হচ্ছে সুপার কয়েলিং ঘটে, তারপর অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, হ্যাঁ, সবচেয়ে বেশি খাটো মোটা স্পষ্ট দেখা, এগুলো কিন্তু আমরা লিখে দিছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো 11 নম্বরটা। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? এটা নিয়ে অনেকে প্রোফেজ প্রোমেটাফেজ ঘটনা করে, এখানে কিন্তু প্রোমেটাফেজ অপশনে নাই। সো আমাদের অবভিয়াসলি আনসারটা হবে কি? অবভিয়াসলি আমাদের আনসার হবে কি? প্রোফেজ, হ্যাঁ। এখানে কিন্তু তোমার অন্য কোনো ধাপ দেয় না, ঠিক আছে? বইতে লেখা আছে সম্পূর্ণ বিলুপ্তি হয় কোথায়? মেটাফেজে, হ্যাঁ, কিন্তু এখানে দিছে বিলুপ্তি হয়, এবং এখানে মেটাফেজও নাই, আবার তোমার প্রো মেটাফেজও নাই। তো এখানে কনফিউশনের কোনো কারণ নাই, ডাইরেক্ট অ্যান্সার কি হবে? প্রোফেজ। আচ্ছা, এখানে বলছে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে, সেটি আহ, কোন বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে, কোষ বিভাজন, এখানে হ্যাঁ কোষ বিভাজন হবে, কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে যে প্রাপ্ত হয়। এখানে বলছে সেন্টোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে। এখন যদি সেন্টোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে হয়, হ্যাঁ, তখন তার নাম হবে হচ্ছে মেটাসেন্টিক। একদম মাঝখানে সেন্টোমিয়ার অবস্থান কেন? একদম মাঝখানে, তার মানে কি? তার নাম মেটাসেন্টিক। এখন মেটাসেন্টিক মানে কি বলতো ভাইয়া? মেটাসেন্টিক মানে হচ্ছে ভি। মেটাসেন্টিক মানে কি? এই ভির মতো লাগতেছে না? দেখো, মেটাসেন্টিক মানে কি? ভি। মেটাসেন্টিক মানে হচ্ছে কি? ভি, হ্যাঁ। সো আমাদের এটার আনসার হবে কি? এটার আনসার হচ্ছে মেটাসেন্টিক, হ্যাঁ। তাহলে মেটাসেন্টিক কিসের মতো? ভি এর মতো, ঠিক আছে? আর সাব মেটাসেন্টিক কিসের মতো? একটু আগে বললাম, হ্যাঁ, এল, ঠিক আছে? এল কিন্তু শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যাক্রোসেন্টিক কি? টেলোসেন্টিক হচ্ছে আই। অ্যাক্রোসেন্টিক কি? অ্যাক্রোসেন্টিক হচ্ছে কি বলো? যে। অ্যাক্রোসেন্টিক হচ্ছে কি? যে। অ্যাক্রোসেন্টিক হচ্ছে কি? যে। টেলোসেন্টিক হচ্ছে কি? আই। সাবমার্সেন্টিক, সাবমেটাসেন্টিক হচ্ছে এল। আর মেটাসেন্টিক হচ্ছে একদম মাঝখানে দেখো আছে, সো এটা কি? এটা হচ্ছে ভি এর মতো, একটু বড় ছোট নাই, হ্যাঁ। তাহলে এটার নাম কি? ভি। কেউ, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে কোষ বিভাজনের সময় স্টার রশ্মি সৃষ্টি করে কে? এটা একটু আগের কোশ্চেন। কোষ বিভাজনের সময় স্টার রশ্মি সৃষ্টি করে কে? এটা আনসার হবে সেন্টিওল, হ্যাঁ। এটা আনসার কি হবে? সেন্টিওল, ঠিক আছে। আচ্ছা, এ বলছে অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয়। এটা খুব সহজ কোশ্চেন। অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কখন? গতি পর্যায়ে। গতি পর্যায়ে কোনটা? আমাদের অ্যানাফেজ। সবাই জানে এরকম থাকে, এরকম থাকে না? সো এইদিকে আসে ক্রোমোজোম গুলো, কি আসে? এইদিকে মুভ করা শুরু করে, ঠিক আছে? এই যে মেরুমুখী হয়। মেরুমুখী হয় কখন? যখন গতি পর্যায়ে থাকে। সো এখানকার অ্যান্সার হচ্ছে কি? অ্যানাফেজ। এখানকার অ্যান্সার হচ্ছে গতি পর্যায়ে বা অ্যানাফেজ। আচ্ছা, এখানে বলছে কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ এর প্রতিলিপন হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি কোন পর্যায়ে বলতো? এস দশাতে। এখন এস দশা মানে কি? সংশ্লেষণ দশা বা সিনথেটিক দশা, ঠিক আছে? এখন টোটাল যদি তুমি কোষ দশা দেখো, এর মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে ইন্টারফেস, যদি তুমি বড় করে আর কি ভাবো, একটা হচ্ছে ইন্টারফেস। একটা কি ইন্টারফেসের মধ্যে কি কি আছে? ইন্টারফেসের মধ্যে আছে এস, তারপরে কি আছে? জি 1, জি 2, এগুলো আছে কিসের মধ্যে? ইন্টারফেসের মধ্যে, ঠিক আছে? আর একটা আছে কি? মাইটোসিস দশা, ঠিক আছে? মাইটোসিস দশা। সো এখানে আমাদের দেখো কি বলছে, এখানে আমাদের বলছে যে আহ, কোথায় ডিএনএ প্রতিলিপন ঘটে? কোথায়? আমি জানি কোথায়, এস এর মধ্যে ঘটে, কিন্তু এখানে এস তো না, এখানে কি আছে? ইন্টারফেস আছে। কারণ এসটা কার মধ্যে ঘটে বলতো? ইন্টারফেসের মধ্যে ঘটে থাকে। আচ্ছা, এখানে বলছে কোনটিতে মায়োসিস ঘটে, ঠিক আছে? কোনটিতে মায়োসিস ঘটে? এই নর্মাল একটা কোশ্চেন, দেখো কোনটিতে মায়োসিস ঘটে। মনে রাখবা, জনন মাতৃকোষ, ঠিক আছে? যারা উন্নত উদ্ভিদ তাদের ক্ষেত্রে কোথায় ঘটে? জনন মাতৃকোষে। বা ডিপ্লয়েড উদ্ভিদ, হ্যাঁ, ডিপ্লয়েড উদ্ভিদ মানে কি? 2n উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। জনন মাতৃকোষে ঘটে যখন গ্যামেট গুলো তৈরি হয়, তখন সেখানে কি ঘটে? সেখানে ঘটে মায়োসিস বা মিওসিস, যেটাই বলো না কেন, ঠিক আছে? সেখানে ঘটে। এটা কার ক্ষেত্রে? ডিপ্লয়েডের ক্ষেত্রে। আর যারা হ্যাপ্লয়েড, যারা হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে কি ঘটে বলো তো? যারা হ্যাপ্লয়েড, হ্যাঁ, হ্যাপ্লয়েড, যারা হ্যাপ্লয়েড এতে কি থাকে? এরা তো নিজেরাই এন থাকে। সো এদের ক্ষেত্রে কিন্তু কোথায় ঘটে? একটা এন শুক্রাণু ডিম্বাণু মিলন হয়, কি হয়? জাইগোট তৈরি হয়। এদের ক্ষেত্রে কোথায় ঘটে? জাইগোটে। তো যারা হ্যাপ্লয়েড এদের ক্ষেত্রে কোথায় ঘটে? এদের ক্ষেত্রে ঘটে জাইগোটে। জাইগোটে কি ঘটে? মায়োসিস ঘটে। এদের ক্ষেত্রে জাইগোটে কি, সরি, মায়োসিস, মায়োসিস। সো যারা হ্যাপ্লয়েড উদ্ভিদ তাদের ক্ষেত্রে কোথায় ঘটে? জাইগোটে ঘটে মায়োসিস। আর যারা ডিপ্লয়েড উদ্ভিদ তাদের ক্ষেত্রে কোথায় ঘটে? জনন মাতৃকোষে। কোথায় ঘটে? জনন মাতৃকোষে, ঠিক আছে? আচ্ছা,
ঠিক আছে, কোথায় ঘটে এদের ক্ষেত্রে? জনন মাতৃকোষে। কাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে ঘটে? যারা হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ। ঠিক আছে, আর যারা হ্যাপ্লয়েড উদ্ভিদ তাদের ক্ষেত্রে কোথায় ঘটে বলতো? তাদের ক্ষেত্রে ঘটে জাইগোটে। তাদের ক্ষেত্রে কোথায় ঘটে? তাদের ক্ষেত্রে ঘটে জাইগোটে। যারা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ তাদের ক্ষেত্রে কোথায় ঘটে? জাইগোটে ঘটে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই, যেহেতু তোমাদের তাড়াতাড়ি জিনিসটা দেখা শেষ করবে। আচ্ছা, তো আমাদের এখানকার অ্যান্সার কি হবে বলতো? কোনটিতে মায়োসিস ঘটে? কোনটিতে মায়োসিস ঘটে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? কোনটিতে মায়োসিস ঘটে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? দেখি তোমরা পারো কিনা। কোনটিতে মায়োসিস ঘটবে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডি, হ্যাঁ, জনন মাতৃকোষ। নট নট জনন কোষ, মাথায় রাখবা, জনন মাতৃকোষ। হ্যাঁ, এটা কিন্তু ভুল করা যাবে না। কোথায় অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জনন মাতৃকোষ। অ্যান্সার কি হবে? জনন মাতৃকোষ। ঠিক আছে। আচ্ছা, এখন বলছে স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে? স্পোরোফাইটিক উদ্ভিদ কি? এটা কি স্পোরোফাইটিক উদ্ভিদ কি টুয়েন ডিপ্লয়েড? সো টুয়েন এর ক্ষেত্রে কোথায় ঘটবে? অবভিয়াসলি কোথায় ঘটবে? জনন মাতৃকোষে। সো আমাদের এখানকার অ্যান্সার কি হবে বলতো? এখানকার অ্যান্সার হবে জনন মাতৃকোষ। অ্যান্সার কি হবে? জনন মাতৃকোষ, সি হবে, হ্যাঁ, জনন মাতৃকোষ। ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আমরা 19 নম্বরের কোশ্চেন একটু ডিটেলস আলোচনা করবো। এখন 20 নম্বর একটা কোশ্চেন দেখি যে হ্যাপ্লয়েড উদ্ভিদে কোথায় ঘটে? আমরা একটু আগে দেখলাম হ্যাপ্লয়েড উদ্ভিদে কোথায় ঘটে? জাইগোটে। সো আমাদের অ্যান্সার কি এখানে? এ। তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদে কোথায় ঘটতেছে? জাইগোটে ঘটতেছে। হ্যাপ্লয়েড উদ্ভিদে কোথায় ঘটতেছে? জাইগোটে ঘটতেছে মায়োসিস। ওকে, এখন আমাদের এই 19 নম্বর কোশ্চেনটা শিওর থাকো, এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষায় পেয়ে যাবা। হ্যাঁ, এটা হচ্ছে 20 স্টার। ঠিক আছে, এখান থেকে কি কি ডিটেলস পড়তে হবে ভাইয়া আমরা এটা একটু আলোচনা করে দিই তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, আচ্ছা, মায়োসিস এক, ঠিক আছে, নাম কি ভাইয়া? মায়োসিস একের প্রোফেজ এক। প্রোফেজ একের যে, দেখো প্রোফেজ এক, ঠিক আছে, আমার একটা এখানে ভিডিও আছে সহজ, তোমরা দেখে ফেলতে পারো। দেখো প্রোফেজ আগের মধ্যে তোমার লেপ্টোটিন আছে, লেপ্টোটিন। আমরা এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, নাম কি? জাইগোটিন। নাম কি? জাইগো জাইগোটিন। আর হচ্ছে প্যাকাইটিন, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন। আর কি আছে? ডিপ্লোটিন আছে নাকি? আচ্ছা, একটু ডিপ্লোটিন, আরটা কি আছে? আরটা আচ্ছা ডায়াকাইনেসিস। ঠিক আছে, ডায়াকাই ঠিক আছে। সো আমাদের কাছে ডিপ্লোটিন আছে, জাইগোটিন আছে, প্যাকেটিন আছে, ডিপ্লোটিন আছে, হচ্ছে ডায়াগেনেসিস আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, আর হচ্ছে কি ডায়াগেনেসিস। তো এর মধ্যে আমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেখো। সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাইগোটিনটা আর হচ্ছে প্যাকেটিনটা। সো মাথায় রাখবা এই জাইগোটিনে কি কি ঘটনা ঘটে। দেখো দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, মনে করি এরকম একটা ক্রোমোজোম আছে। ঠিক আছে, আমাদের চিত্রটা একটু হবে, সমস্যা নাই। যাই হোক, দুইটা এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম। সো এই দুইটা যে জোর বাঁধছে, এই দুইটা কি যদি জোর বাঁধে, এই দুইটা জিনিসের নাম কি? এই দুইটা জিনিসের নাম কি? এই যে জোর বাঁধছে না, এর নাম হচ্ছে বাইভ্যালেন্ট। মানে বাইভ্যালেন্ট মানে কি? জোড়া বাঁধছে, বাই ভ্যালেন্ট। সো এই দুইটা জিনিসটার নাম কি? এই জোড়াটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। আর যে পদ্ধতির কারণে এরা জমা বাঁধছে তার নাম কি? তার নাম হচ্ছে স্ন্যাপসিস। তার নাম হচ্ছে কি? সিস। সো এই যে আমাদের সিনাপসিস এবং বাইভ্যালেন্ট, এই দুটো ঘটনা কোথায় ঘটে বলতো? এই দুটো ঘটনা কোথায় ঘটে? জাইগোটিনে ঘটে। ঠিক আছে, সো জাইগোটিনে আমরা কি কি পাচ্ছি? একটা হচ্ছে সিনাপসিস, একটা হচ্ছে কি বাইভ্যালেন্ট। হ্যাঁ, সো জাইগোটিনে কি কি পাচ্ছি? একটা হচ্ছে সিনাপসিস, একটা হচ্ছে কি বাইভ্যালেন্ট। একটা হচ্ছে সিনাপসিস আর একটা কি বাইভ্যালেন্ট। এখন ল্যাপটোটিন, হ্যাঁ, এই ল্যাপটোটিনের ক্ষেত্রে কি কি পাওয়া যায়? ল্যাপটোটিনের ক্ষেত্রে কি কি পাওয়া যায়? ল্যাপটোটিনের ক্ষেত্রে হচ্ছে পোলারাইজড বিন্যাস, তারপর হচ্ছে ব্রোমোকোমোমিয়ার। হ্যাঁ, এগুলো পাওয়া যায়। তোমরা একটু সুন্দরভাবে ল্যাপটোটিনে কি হয় একটু দেখে নিও। ঠিক আছে ভাই, এখানে কি হয় বলো তো? ল্যাপটোটিনের ক্ষেত্রে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় হচ্ছে পোলারাইজড বিন্যাস বা ফুলের তোড়া, হ্যাঁ, বা বুকে, এগুলো বুকেট, বুকে বলা হয়, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, বহু কোমোমিয়ার, ঠিক আছে, এগুলো একটু পাওয়া যাবে। হ্যাঁ, কি পাওয়া যাবে এখানে? বহু কোমোমিয়ার, বহু বহু কোমোমিয়ার। হ্যাঁ, তারপরে কি বুকে, ঠিক আছে, বুকেট বা বুকে, ঠিক আছে, এগুলো পাওয়া যাচ্ছে। পোলারাইজড বিন্যাস এগুলো পাওয়া যায় কোথায়? পাওয়া যায় ল্যাপটোটিনে। যাই হোক, এখন জাইগোটিন একটা ইম্পর্টেন্ট, এখানে কি পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে সিনাপসিস, একটা হচ্ছে কি বাইভ্যালেন্ট। এই যে জোর পাচ্ছেন এর নাম কি? বাইভ্যালেন্ট। আর যে পদ্ধতিতে জোর পাচ্ছে এই জিনিসটার নাম হচ্ছে সিনাপসিস। ওকে, এখন আমরা দেখবো প্যাকাইটিন, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্যাকাইটিন অলরেডি শিখে ফেলছিলাম। হ্যাঁ, আমি একটা ভিডিও আছে, আমরা দেখবো, ছোট ভিডিও আছে। প্যাকেটিন পথে, প্যাকেটিন পথে কি পা, দেখো পাতে আমরা কি পড়ি? কাইজমা। পায়জামা পড়ি না? পায়জামা থেকে কাইজামা। ঠিক আছে। আচ্ছা, এবং পা আমরা কারা কারা পড়ি? সিস্টাররা পড়ে, নন সিস্টাররা পড়ে, মানে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, সিস্টার নন সিস্টার। এই যে ছেলেদের পায়জামা মেয়েরা পড়তেছে, মেয়েদের পায়জামা ছেলেরা পড়তেছে, এই জিনিসটার নাম কি? একজনের আরেকজন ক্রস করতেছে না, এর নামে কি? ক্রসিং ওভার। এর নামে কি? এর নাম হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে। আচ্ছা, সো কাইজমা, তবে কি আছে? ক্রসিং ওভার। আচ্ছা, সো এখন কাইজমা জিনিসটা কি আর ক্রসিং ওভার জিনিসটা কি? হ্যাঁ, আমরা যদি একটা ক্রোমোজোম এখানে দেখি এরকম যে এক, দুই, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমোজোম ক্রোমাটিড কি? আচ্ছা, এই যে একটা একটা আছে এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিড, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিড। এখন দেখো সিস্টার কোনটা, নন সিস্টার কোনটা, মনে রাখবা। এই দুইটা পরস্পরের কাছে সিস্টার, আবার এই দুইটা কি পরস্পরের কাছে সিস্টার, কিন্তু এইটা আর এইটা
এরা নিজেরা পরস্পরের কাছে কি নন সিস্টার, এরা পরস্পরের কাছে কি নন সিস্টার। মাথায় রাখবা এই যে ক্রসিং ওভার প্রক্রিয়াটা হচ্ছে, হ্যাঁ, মাথায় রাখবা যে ক্রসিং ওভার প্রক্রিয়াটা হচ্ছে, এটা অবভিয়াসলি কাদের ক্ষেত্রে হবে, এটা অবভিয়াসলি যারা নন সিস্টার তাদের ক্ষেত্রে হবে। হ্যাঁ, কাদের ক্ষেত্রে হবে, এরা নন সিস্টার যারা, তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা চলবে। ওকে, আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটু ব্রেক হয়েছিল না? আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো, আমরা একটু পরে শেষ করে দেবো, একটু পরে শেষ করে দেবো, হ্যাঁ। আচ্ছা দেখো, আর 2 মিনিট লাগবে, দেখো। হ্যাঁ, তো আমাদের এখানে কি করতেছে, পাতে কি করে কায়জমা, মানে কি পায়জামা কায়জমা, এখানে কি করতেছে, ক্রসিং ওভার করতেছে। ভাইয়া দেখো, এই যে জিনিস পরস্পরের মধ্যে যে জিনের আদান প্রদান হচ্ছে, এই দুইটা পরস্পরকে কি বলা হচ্ছে, নন সিস্টার, আর এরা দুইটা পরস্পর কি সিস্টার। সো দেখবা, এই যে দুইটা নন সিস্টার, হ্যাঁ, এই যে দুইটা নন সিস্টার আছে না, এই যে এই দুইটা নন সিস্টার, এই দুইটা নন সিস্টারের মধ্যে আদান প্রদানের ফলে একটা এক্স আকৃতির এরকম গঠন ক্রিয়েট হয়। কিসের মতো? এক্স আকৃতির একটা গঠন। এখন এক্স আকৃতির এই যে গঠন, এই জিনিসটার নাম হচ্ছে কাইজমা। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে কাইজমা বা কাইজমাটা, ঠিক আছে, কাইজমা বলা হচ্ছে। আর এক্স আকৃতির যে জিনিসটা গঠন হয়েছে, এর যে প্রক্রিয়া, হ্যাঁ, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। সো ক্রসিং ওভার হচ্ছে একটা কি প্রক্রিয়া, আর এই এক্স আকৃতির জিনিসটা ফর্মেশন হয়েছে, এর নাম হচ্ছে কি কাইজমা। সো এটা হচ্ছে কাইজমা এবং এটা কি ক্রসিং ওভার। সো এই জিনিসগুলো কোথায় হচ্ছে? প্যাকেটিং হচ্ছে। এবার ডি প্রোটিনে কি হয়? মনে রাখবো পতে কি, পথে হচ্ছে প্রান্তীয়করণ, পথে কি প্রান্তীয়করণ, আর লতে কি, লতে হচ্ছে লুপ। সেখানে কি কি ঘটবে? লুপ আর হচ্ছে প্রান্তীয়করণ, ঠিক আছে। সো ডায়াগনোসিসে কি করবে, একদম নিউক্লিয়াসের ইনভলভের বিলুপ্ত হয়ে যাবে, হ্যাঁ। সো এই হচ্ছে কোষ বিভাজনের মোটামুটি একটা আলোচনা। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, একটা হচ্ছে দেখবে অ্যাপোপ্টোসিস, একটা হচ্ছে কি কোষের যে মৃত্যু, হ্যাঁ, কোষের মৃত্যুর ঘটনাটা তোমরা একটু দেখে যাও, হ্যাঁ। কি লাগবে? কোষের মৃত্যু, ঠিক আছে। নেক্রোসিস কোনটা আর হচ্ছে অ্যাপোপ্টোসিস কোনটা একটু দেখে যাওয়া, ঠিক আছে। কোষের মৃত্যু, ঠিক আছে, নেক্রোসিস, এটা হচ্ছে কি নেক্রোসিস, একটা হচ্ছে কি অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, ঠিক আছে, জেনেটিক্যালি। আর এটা কি নেক্রোসিস হচ্ছে পুষ্টি, পুষ্টির অভাবে মৃত্যুকে কি বলা হয়? নেক্রোসিস। এটাকে বলা হয় কি? অ্যাপোপ্টোসিস। এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, ঠিক আছে, জেনেটিক্যালি, ঠিক আছে। সো আমরা এই পর্যন্ত রাখি। সো তোমরা একটু ভিডিওটা তাড়াতাড়ি করে দেখে নিও, তোমাদের কালকে পরীক্ষা, সবার জন্য শুভেচ্ছা। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।